This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো আমরা এবার। স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির সদ্যজাতের মৃত্যু ঘটল। মেদিনীপুর মেডিকেলে রেখা সাউয়ের সন্তানের মৃত্যু ঘটেছে। 7 দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু সদ্যজাতর। কিভাবে ঘটল মৃত্যু এই সদ্যজাতর জানবো। আমাদের সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, দেখো, যেটা প্রথমে জানিয়ে রাখি, গত বুধবার থেকে যে স্যালাইন ইস্যু নিয়ে চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, তাতে কিন্তু যেমন একজন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে, ঠিক প্যারালাল হয়েছে দেখতে গেলেই বলা যেতে পারে। সেই ঘটনার ধরেই আজকে সকালবেলা কিন্তু এক সদ্যজাত শিশুর মৃত্যু হলো। কারণ যে 6 জন গুরুতর অসুস্থ হয়েছিলেন এই স্যালাইন কাণ্ডের যাদের উপর দিয়ে গেছে যে ঝড় এর ফলে, এবং তার মধ্যে থেকে যেমন রেখা সহ একজন, তিনি সাময়িকভাবে সুস্থ ছিলেন এবং তিনি এখনো সুস্থ আছেন, কিন্তু তার সদ্যজাত বাচ্চা কিন্তু ইতিমধ্যে মৃত্যু হয়েছে। কিন্তু কি কারণে মৃত্যু হয়েছে, এর মৃত্যুর পিছনে অন্য কি কারণ রয়েছে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। কিন্তু গত একদিন আগে যখন আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের যিনি এইচওডি, তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু বলেছিলেন যে এই স্যালাইন ইস্যুতে তার একটা শক হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু বাচ্চা অসুস্থ ছিল এবং এনআইসিইউতে কিন্তু দীর্ঘদিন ধরে, সেই জন্মের পর থেকেই সে ভর্তি ছিল ওখানে। আজকে তার মৃত্যু হলো। মাঝখানে একদিন তার সাময়িকভাবে সুস্থ হলো, কিছুটা হলেও সুস্থ হলো, তার কিন্তু অবস্থার অবনতি হয় এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুর কোলেই ঢলে পড়তে হয়। বেশ, অনেক ধন্যবাদ দেবব্রত তোমায়। আরো একবার আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো আমরা। স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির সদ্যজাত শিশুর মৃত্যু ঘটল। মেদিনীপুর মেডিকেলে রেখা সাউ তার সন্তানের মৃত্যু ঘটেছে। 7 দিন ভেন্টিলেশনে ছিল এই শিশু এবং তারপর মৃত্যু ঘটল এই সদ্যজাতর। মেদিনীপুর মেডিকেলে এখনও ভর্তি রয়েছেন অসুস্থ প্রসূতি রেখা সাউ। 20 স্যালাইনে আগেই মৃত্যু ঘটেছিল প্রসূতি মামনি রুই দাসের। এসএসকেএমের সংকটজনক অবস্থায় ভর্তি আরও 3 জন প্রসূতি। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। ডক্টর গোস্বামী, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। দেখুন, এই মুহূর্তের একটা বড় খবরে আমরা নজর রাখলাম যে স্যালাইন কাণ্ডে যে অসুস্থ প্রসূতি, তার সদ্যজাত শিশুর মৃত্যু ঘটল। কি বলবেন? দেখুন, এই যে আমরা বারবার বলছি, এই যে দুর্নীতি চক্র, শিশু হত্যা, নারী হত্যা দুর্নীতি চক্র, এর অবিলম্বে অবসান চাই। কারণ এরা গণশত্রু, যারা স্বাস্থ্য সিন্ডিকেট চালাচ্ছে, যাদের দুর্নীতির বলি হতে হচ্ছে একের পর এক মানুষকে, এমনকি সদ্যজাত শিশুকে। অবিলম্বে তাদের শিকড় উৎপাদন করতে হবে। এটা কোন রকমের ওর ঘাড়ে দোষ ঠেলে দিয়ে কাউকে বলি পাঠা করার বিষয় নয়। সামগ্রিক একটা তদন্ত চাই। সেই জন্যই আমরা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি যে এই শিশু হত্যা দুর্নীতির চক্রের পান্ডাদের অবিলম্বে শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। প্রশ্ন ছিল যে এই যে স্যালাইন কাণ্ডে অসুস্থ হয়ে পড়লেন প্রসূতি এবং তারপরে তার সদ্যজাত শিশুর মৃত্যু ঘটলো, এই স্যালাইনের সঙ্গে এই শিশু মৃত্যুর কি কোনো সংযোগ থাকতে পারে? বিষাক্ত স্যালাইন স্বাস্থ্যক্ষেত্রে সাপ্লাই করা, এটা একটা অপরাধ, এর ভিন্নতম অপরাধ। জেনে শুনে মানুষ খুন করা, আগামী প্রজন্মকে খুন করা। এবং আমরা সেই জন্যই বলছি, এই শিশু হত্যা দুর্নীতি চক্রের পান্ডাদের মাথা দিয়ে ধরতে হবে। সেই জন্যই আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি। বিষাক্ত স্যালাইন কাণ্ডে সব আসল কার হাত আছে, কাদের মাথা আছে, সমস্ত কিছু বের করতে হবে। এবং সর্বোচ্চ পদাধিকারী যারা, তারা শুধু নিচের দিকের কয়েকজনকে বলি পাঠা করে দিয়ে বেঁচে যাবেন, এটা হতে পারে না। তাদের দায় স্বীকার করতে হবে, সরে যেতে হবে দরকার হলে। কিন্তু যে এটা মেনে নেওয়া যায় না, কারণ এরা গণশত্রুতে পরিণত হয়েছে। ডক্টর গোস্বামী, আমি আরেকটু স্পেসিফিক জানতে চাইছিলাম, যেহেতু এই 20 স্যালাইন মায়ের শরীরে ইনজেক্ট করা হয়েছিল, মায়ের শরীরে গেছিল এবং তার ফলে মা অসুস্থ হয়ে পড়েন, এখন তার অবস্থা অনেকটাই স্থিতিশীল, কিন্তু এই মার থেকে যে শিশু, সেই শিশুর হঠাৎ করে মৃত্যু ঘটলো, এই স্যালাইনের প্রভাবটা কি এই শিশুর শরীরে পড়তে পারে? স্যালাইনে কি এখনো যা বোঝা গেছে পোস্টমর্টেম রিপোর্টে, তাতে যে মায়ের সেপটিক শক হয়েছে। সেপটিক শক বলতে যে কোনো না কোনো ইনফেকশন। সেটা যদি অপারেশন টেবিলে ইনফেকশন হতো, 24 ঘন্টার মধ্যে ইনফেকশন ছড়ায় না। সেপটিক শক 24 ঘন্টার মধ্যে হয়েছে, মানে বাইরে থেকে কোনো একটা ইনফেকশন ঢুকেছে এবং সেটা যে এই বিষাক্ত স্যালাইন হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেটা তদন্তে উঠে আসবে। শিশু ওই যদি মায়ের রক্তের সাথে নাড়ি কাটার আগে অবধি তো তার যোগাযোগ থাকে, ফলে যে মায়ের কোনো ইনফেকশন যদি আগাম থেকে থাকে, তাহলে হয়তো
শিশুর সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু মা যদি হচ্ছে যে অপারেশনের পরে স্যালাইন পেয়েছে না আগে পেয়েছে, কোন সময় পেয়েছে, এইসবগুলো খতিয়ে দেখতে হবে। কিন্তু যদি স্যালাইন কাণ্ডের সঙ্গে এই শিশুর যদি মৃত্যুর যদি যোগাযোগ পাওয়া যায় তদন্ত করে, তাহলে তার থেকে ঘৃণ্য আর কিছু হবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। দেখুন, স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি তার সদ্যজাতের মৃত্যুর ঘটনা সামনে উঠে আসছে। কারণ মেদিনীপুর মেডিকেলে রেখা সাউ তার সন্তানের মৃত্যু ঘটেছে। গত 7 দিন ভেন্টিলেশনে থাকবার পরে মৃত্যু ঘটেছে ওই সদ্যজাতর। মেদিনীপুর মেডিকেলে এখনো ভর্তি রয়েছেন অসুস্থ প্রসূতি রেখা সাউ। মেদিনীপুরে মৃত প্রসূতির ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকদের গাফিলতির কোনো ইঙ্গিত নেই, মত ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অজয় গুপ্তর। ফ্লুইড, ওষুধ নাকি শিরায় দেওয়া কোনো ইনজেকশনের কারণে এই সংক্রমণ, প্যাথোলজি এবং কেমিক্যাল পরীক্ষায় সেই প্রশ্নের উত্তর মিলবে। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষ স্যালাইন কাণ্ডে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চিকিৎসক থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের। কিভাবে এই ঘটনা ঘটল, কারো কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে স্বাস্থ্য ভবনে মামনি রুইদাসের ময়না তদন্তে যে রিপোর্ট জমা পড়েছে তাতে সেপটিক শকের কথা উল্লেখ করা হয়েছে। একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকলের কথাও বলা হয়েছে ময়না তদন্তের রিপোর্টে। নমুনা সংগ্রহ করে ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেদিনীপুরে মৃত প্রসূতির ময়না তদন্তের রিপোর্টে চিকিৎসকদের গাফিলতির কোনো ইঙ্গিত নেই, সার্জিক্যাল মিসআপের কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত নেই, মত ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ অজয় গুপ্তের। এভিডেন্ট এরকম কিছু নেই যে সার্জিক্যাল এটাকে বলে মিসঅ্যাপ অথবা ম্যালাডি, সার্জিক্যাল কোনো ম্যালাডি বা অবস্টেটিক্যাল ম্যালাডি কিছু হয়েছিল এখানে, তার কোনো রকম চিহ্ন এখানে নোট করা। অপারেশনের সম্বন্ধে কোনো কমেন্ট বা মতামত দেওয়ার জায়গা নেই, কেননা মানে যদি একদম একটা কথায় বলতে হয় তাহলে তারা অপারেশনটা মোটামুটি ঠিকই করেছিল। সেপসিসের কারণ জানতে মৃতার দেহের নমুনা 2 জায়গায় পাঠানো হয়েছে। প্যাথোলজি বিভাগের পাশাপাশি নমুনার কেমিক্যাল পরীক্ষা হবে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। রক্ত, পাকস্থলী, লিভার, কিডনির নমুনা পাঠানো হয়েছে। ফ্লুইড, ওষুধ নাকি শিরায় দেওয়া কোনো ইনজেকশনের কারণে এই সংক্রমণ মিলবে সেই প্রশ্নের উত্তরও। হয়তো এই হিউম্যান ফ্যাক্টর মধ্যে তো যদি আমি ভুল করে অপারেশনের সময় ঠিক মতো স্টিচ না করি, সেটাও তো হিউম্যান ফ্যাক্টর। সেই জন্য হিউম্যান ফ্যাক্টর আবার দুটো, একটা হচ্ছে ওষুধটা, তো যে ওষুধটা ইনজেকশন করা হচ্ছে দেওয়া হচ্ছে সেটা যদি আমি না পরীক্ষা করে দিয়ে দিই তাহলে তার থেকে হবে, যদি গন্ডগোল করি সেটাও হতে পারে। আর যদি যে অপারেশন চলছে যখন, তখন আমি কোনো একটা ভুল করলাম অপারেশনের স্টেপের মধ্যে, অপারেশন হয়তো স্ট্যান্ডার্ড প্রসিজিওরে করা হচ্ছে, কিন্তু সেখানেতে হয়তো আমি একটা কাছ থেকে একটা আর্টারি বা শিরা ছোটো কেটে ফেললাম, সেটা আমি নজর করলাম না, বা ব্লিডিং হচ্ছে কিনা। কেননা এই যে হিমোস্ট্যাসিস বলে একটা কথা আছে, সেটা এস্টাবলিশ করার পরেই তবে সার্জনরা মানে অপারেশন ফিল্ডকে বন্ধ করে দেন, তার আগে। কিন্তু প্রশ্ন উঠছে, যে ওষুধ বা স্যালাইন অন্য রাজ্যে নিম্নমানের বলে নিষিদ্ধ, সেই স্যালাইন ওষুধ কিভাবে রাজ্যের সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল? কেন্দ্র ও স্বাস্থ্য ভবনের যৌথ পরিদর্শনের পরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সংস্থা স্যালাইন ওষুধ কেন ও কাদের নির্দেশে ব্যবহার করা হলো? যে কথাগুলি উঠছিল দীর্ঘ 1 বছর ধরে, আমাদের এই যেখানে প্রশাসন সেইগুলির বিরুদ্ধে উপযুক্ত তদন্ত এবং ব্যবস্থা গ্রহণ করলেন না কেন, সেটা নিয়ে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি চক্রের কথা বারবার দীর্ঘদিন ধরে আলোচিত, সেই বিষয়টিও এই ওষুধ চক্রের সঙ্গে জড়িত আছে কিনা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওষুধ ও স্যালাইন পরীক্ষা করিয়ে কেন উপযুক্ত পদক্ষেপের ব্যবস্থা করল না স্বাস্থ্য ভবন? পশ্চিমবঙ্গ 10ই ডিসেম্বর যখন নির্দেশিকা জারি করছে, তখনই তো এইখানে যে গাফিলতি ছিল তাকে তার যথেষ্ট শাস্তির জায়গা রাখা উচিত ছিল, কিন্তু সে কিছুই করলো না। তাহলে এবং তারপরেও 7ই জানুয়ারি এই ব্যবস্থা করার পরেও দেখা গেল 10ই 11-12 অবধি রমরমিয়ে চললো স্যালাইন, এবং 10ই ডিসেম্বর নির্দেশিকা যাওয়ার পর 1 মাস অতিবাহিত হলো, সেখানেও রমরমিয়ে চললো স্যালাইন। তাহলে সদিচ্ছার যে প্রশ্ন আমরা 9ই আগস্টের আন্দোলনের জায়গা থেকে তুলেছিলাম, যে হেলথ পরিকাঠামোতে সম্পূর্ণরূপে ভালো পরিষেবা আনতে গেলে যে সদিচ্ছা প্রয়োজন। হিউম্যান এরর খুঁজতে গিয়ে জুনিয়র চিকিৎসকদের নিশানা করা হচ্ছে বলে এদিন বিবৃতি জারি করেছে মেদিনীপুর মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। নানান রকমের কথা বলা হচ্ছে, কখনো জুনিয়র ডাক্তারদের, কখনো সিনিয়র ডাক্তারদের দোষী সাব্যস্ত করার চেষ্টা, গাফিলতির হচ্ছে যে প্রশ্ন সামনে নিয়ে আসা ইত্যাদি নানা রকমভাবে চেষ্টা হচ্ছে লঘু করার। ফলে আমরা যেটা চাই সেটা হচ্ছে দুর্নীতির শিকড় উৎপাটন করো। কেন এই খারাপ স্যালাইন, ভেজাল স্যালাইন
কেন জাল ওষুধ সরকারি হাসপাতালে সরবরাহ হবে, কার মদতে, কে মাথা, কার কার কাছে এর সুবিধা পৌঁছাচ্ছে, কারা যুক্ত। এদিকে এসএসকেমে চিকিৎসাধীন 3 প্রসূতির অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে আইটিইউ এর চিকিৎসাধীন নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বার করা সম্ভব হয়েছে। মাম্পি সিং এখনো সিসিএর ভেন্টিলেশনে রয়েছেন। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। স্যালাইন কাণ্ডের জেরে স্বাস্থ্য ভবনের সচিব বদল করা হলো। নবান্নের নির্দেশে বদলি ওষুধ এবং সরঞ্জাম বিভাগের সচিব। স্যালাইন কাণ্ডে সরিয়ে দেওয়া হলো সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালি চক্রবর্তীকে, তার জায়গায় আনা হলো শুভাঞ্জন দাসকে। বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দেখা করেছিলেন চৈতালি চক্রবর্তীর সঙ্গে। স্যালাইন কাণ্ডের জেরে স্বাস্থ্য ভবনের সচিবের বদল ঘটল। আগে তো বলুক যে এই যে মায়ের মৃত্যু হলো, এই মৃত্যুর পিছনে আসল কারণ কি, প্রথম। দ্বিতীয়ত, স্বাস্থ্য দপ্তর তার মতন করে স্টেপ নিতে পারে, এই স্টেপের নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যে কথাটা বারবার বলছি, আমরা স্বাস্থ্য সচিবের যে অপসারণ চেয়েছিলাম, সেই অপসারণ যে আজ কতটা প্রাসঙ্গিক সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা সরাসরি প্রশ্ন করতে চাই যে এই যে প্রসূতিদের মৃত্যু হলো এবং আমরা যে দাবি রেখেছিলাম সেই দাবিগুলোর অবস্থা কি। সেন্ট্রাল বেড মনিটরিং ভ্যাকেন্সির কথা বলেছিলাম, বেড মনিটরিং সিস্টেমের কথা বলেছিলাম, জিডিএমও রিক্রুটমেন্টের কথা বলেছিলাম, হেলথ ডিপার্টমেন্টের দুর্নীতির কথা, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতির কথা বলেছিলাম, তার কি হলো? তাহলে স্বাস্থ্যমন্ত্রী জবাব দেও। আজ স্বাস্থ্যমন্ত্রীর জবাব দেওয়ার সময় এসেছে। এই ছোটখাটো অধিকর্তা অপসারণ বদলি দিয়ে স্যালাইন কাণ্ডের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতা নষ্ট করার কোনো মানে হয় না। মৃত্যুর আসল কারণ কি, এই আসল কারণ রাজ্য সরকারকে এবং স্বাস্থ্য দপ্তরকে বলতে হবে। করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনি জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো তিনি যেটা বললেন শুনলেন। দেখুন, স্যালাইন কাণ্ডের জেরে স্বাস্থ্য ভবনের সচিব বদল, জুনিয়র চিকিৎসকরা আগেই সচিব বদল চেয়েছিলেন, কিন্তু মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে এই বুধবার স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপরেই কিন্তু চৈতালি চক্রবর্তীকে বদল করে সেখানে শুভাঞ্জন দাসকে দায়িত্ব দেওয়া হলো। মানে এই বদলটা ঠিক কেন, আপনি কি মনে করেন? না, প্রথম কথা হচ্ছে অনিকেত বাবুরা গেছিলেন স্বাস্থ্য সচিবের বদল চাইতে, স্বাস্থ্য যুগ্ম সচিব বা ওই জাতীয় তার নিচের লেভেলের নয়। আর স্বাস্থ্য সচিবের কোনো মানে সত্যিই কোনো অধিকার নেই কিছু করার, কারণ স্বাস্থ্যমন্ত্রী যা করেন সবটা নিজের হাতে করেন। সেখানে স্বাস্থ্য সচিবকে বলির পাঁঠা বানিয়ে কি লাভ হবে স্বাস্থ্য ব্যবস্থার? আপনি যদি এখন ডক্টর বিধানচন্দ্র রায়কে ধরে নিয়ে এসেও আপনি যদি স্বাস্থ্য সচিব করে দেন, তার ক্ষমতা হবে? তিনি যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা না বলতে পারেন তাহলে তিনি কেউই চালাতে পারবেন না, এক। আর অনিকেত বাবুরাই শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে ওই আন্দোলনের গলা টিপে ধ্বংস করেছেন, এ কথা অস্বীকার করার আজকে কোনো জায়গা নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি আমাকে বলুন তো, স্যালাইন কাণ্ডটা তার মানে কি স্যালাইন কাণ্ডই? মানে যত গন্ডগোল কি স্যালাইনের ভেতরে? কদিন আগে যে মাঝে মাঝেই দেখছি সিআইডি তদন্ত করে দেখছে, তাতে যে ডাক্তাররা ভুল চিকিৎসা করেছে বলে প্রমাণিত হচ্ছে, প্রায় বাজারে খবরে কাগজে আপনারা যে দেখাচ্ছেন, তাদের কুণাল ঘোষ থেকে যত রকম যারা আছে, যারা মুখ খোলে তারা তো সবাই বলছে যে সরকারকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র। যদি সরকারকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র হয়, তাহলে কেন একজন স্টোর কিপার বা একজন যিনি এসবের দায়িত্বে আছে তাকে কেন সরানো হলো? তাকে সরানো মানে তো স্বীকার করে নেওয়া, আর নয় তো আমলাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া, শুভেন্দু অধিকারী গিয়ে কথা বললে তার পরিণতি এটা হবে। শুভেন্দু অধিকারী কারোর সাথে কথা বললে তার পরিণতি এটা হবে। সরকার বলছে তো যে স্যালাইনের জন্য মরেছে কিনা সন্দেহ, সরকারের মেন সন্দেহ হচ্ছে একটি বিশেষ ধরনের ইনজেকশন অনেক বেশি পরিমাণে শরীরের ভেতরে দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে। বুঝতে পারছি সজলদা, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। দেখুন, প্রশ্ন উঠছে যে বিষ স্যালাইন নিয়ে মুখ খুললেই কি কোপ? মেদিনীপুর স্যালাইন কাণ্ডের মধ্যে বিস্ফোরক অভিযোগ আলিপুরদুয়ারের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর উদয়ন মিত্রের। তার দাবি যে মেদিনীপুরের মতো 10 বছর আগে ঠিক একই অবস্থা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালেরও। প্রসূতির মৃত্যুতে সরকারের সরবরাহ করা স্যালাইনের ভূমিকা নিয়ে সরব হয়েই স্বাস্থ্য ভবনের কোপে পড়েন তিনি। কমপ্লেনটা কি ছিল? ওখানে সমস্যা হলো ওই 2015 সালে জুন মাসের নাগাদ, তার আগে আর কি, বেশ কিছু ম্যাটারনাল মর্টালিটি হয়েছিল। আমাদের সিজার করার পরে তাদের ডেথ হয়েছিল।
ডেথ হয়েছিল কিরকম, ওই সিজার করার পরেই তাদের হঠাৎ করে প্রেশারটা কল করা যাচ্ছে, তাদের অনেক ব্লিডিং হচ্ছে। যে আলোচনা করে দেখলাম যে রিং গার্ডটা দেওয়াতেই সমস্যাটা বাড়ছে বেশি। একটা নোট দিলাম, ওই যে সাপ্লাই ছিল সেটাকে স্টপ করে দিয়ে বাইরে থেকে ওষুধ পারচেজ করলো। তখন দেখা গেল যে এটা সমস্যাটা কমে গেল। তারপরে আবার কিছুদিন যখন পারচেজ বন্ধ হয়ে গেল, তখন আবার একই রকম সমস্যা তৈরি হলো। সেটা নিয়ে আমরা আমাদের অবজারভেশনটা জানিয়ে ওনাদের দিয়েছিলাম, স্বাস্থ্যভবনকে ফরওয়ার্ড করেছিলাম ঠিকই। তো তারপরে যথারীতি বিশেষ কিছু এগোয়নি এবং আলটিমেটলি তখন যেটা করলো, পরবর্তীকালে আমাকে শোকজ করলো স্বাস্থ্যভবন থেকে যে আপনি এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না। হ্যাঁ, আপনি আমাদের লেবার রুমের প্রোটোকল ফলো করছেন না। বিষ স্যালাইন নিয়ে মুখ খোলার কি কোপ? মেদিনীপুরের স্যালাইন কাণ্ডের মধ্যে বিস্ফোরক অভিযোগ আলিপুরদুয়ারের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর উদয়ন মিত্রের। তার বক্তব্য শুনলেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, তুমি কথা বলেছিলে ডক্টর উদয়ন মিত্রের সঙ্গে, তাহলে কি প্রশ্নটা এরকমই দাঁড়িয়ে যাচ্ছে যে তিনি বিষ স্যালাইন নিয়ে 10 বছর আগে মুখ খুলেছিলেন বলেই তাকে কোপের মুখে পড়তে হলো? রনিবা, অভিযুক্ত চিকিৎসকের দাবি অন্তত সেই রকমই, এবং মেদিনীপুর স্যালাইন কাণ্ডের আবহে যখন স্বাস্থ্য ভবনের তরফে বারবার করে সেখানকার কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে অনুপস্থিতির অভিযোগ, পিজিটিরা কেন অপারেশন করেছেন, এই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে, তখন 10 বছর আগের এই ঘটনাকে ঘিরে সরব হয়েছে বিরোধী চিকিৎসক সংগঠনগুলি। তারা স্পষ্টভাবে যে প্রশ্নটা করছেন যে 10 বছর আগেই স্বাস্থ্য ভবনের কাছে এই তথ্য ছিল যে এই স্যালাইন, কারণ ততদিনে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল হেলথ সেক্টরে সাপ্লাইয়ের যে বরাত, সেই বরাত পেয়ে গিয়েছে। 2014 সাল থেকে তারা সাপ্লাই করছে। তাহলে সেই কোম্পানির স্যালাইনে গন্ডগোল আছে, সমস্যা হচ্ছে, প্রসূতি মৃত্যু হচ্ছে। যখন সেই স্যালাইন দেওয়া হচ্ছে না তখন কোনো সমস্যা নেই, আবার যখনই দেওয়া হচ্ছে তখনই সমস্যা শুরু হয়ে যাচ্ছে। 10 বছর আগে সেই ঘটনা জেনেও স্বাস্থ্য ভবন কেন ব্যবস্থা নেয়নি? তাহলে তো কর্ণাটকের ঘটনা পর্যন্ত অপেক্ষা করতে হয় না, 7ই জানুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তি জারি পর্যন্ত অপেক্ষা করতে হয় না। 10টা বছর তারা কি চোখ বুঝেছিলেন? এই প্রশ্নটা করছেন জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা। তারা বলছেন আসলে তখনও বলির পাঠা করা হয়েছে চিকিৎসকদের, এখনো বলির পাঠা করা হচ্ছে চিকিৎসকদের। এখন স্বাস্থ্য ভবনই এটার স্পষ্ট বক্তব্য দিতে পারবেন যে গুরুতর অভিযোগ করছেন এই চিকিৎসক উদয়ন মিত্র, তার প্রেক্ষিতে স্বাস্থ্য ভবনের কি বক্তব্য। কারণ শুধুমাত্র এই 10 বছর আগের ঘটনা নয়, বিগত কয়েক বছরে NRS, ডায়মন্ড হারবার, একেবারেই ছোট বিভিন্ন হাসপাতালের এই ছবি আমরা দেখতে পেয়েছি। তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ তোমায় আপাতত। এখন পরের খবরে নজর রাখবো। কাকদ্বীপে আশফাকুল্লাহ নাইয়া তার বাড়িতে এবার পুলিশ। কেন পুলিশ? গতকালই জুনিয়র চিকিৎসকের আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আশফাকুল্লাহর সঙ্গে। আপনাকে TV9 বাংলায় স্বাগত। কিন্তু আশফাকুল্লাহ, যে প্রশ্নটা উঠছে যে আপনার বাড়িতে কেন পুলিশ? আচ্ছা, একটা ডাক্তারের কোথাও একটা মেডিকেল ক্যাম্প করেছে, নিয়ম মেনে কি না মেনে, সেজন্য মেডিকেল কাউন্সিল নোটিশ পাঠিয়েছে। এটা তো খুবই সিম্পল, ওরা লক্ষ লক্ষ নোটিশ প্রতিদিন তৈরি করে, লক্ষ লক্ষ নোটিশ সার্ভ করে। তাই বলে এই একটা নোটিশ দেওয়ার নাম করে, বা নোটিশ দিতে গিয়েছে কি জানি না, সকালবেলা 30-40 জন পুলিশ, 4টে গাড়ি পুলিশ, ফিমেল পুলিশ, মেল পুলিশ, সাদা পুলিশ, কালো পুলিশ, সবাই মিলে আমার বাড়িতে গিয়ে একটা তাণ্ডব করার যে প্রচেষ্টা করছে, এটা কিসের ভয় দেখানোর চেষ্টা করছে? এটা কোন ধরনের? মানে অন্যজনকে নোটিশ দিতে গেলে একজন, আর ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার জন্য নোটিশ 40 জন পুলিশ নিয়ে যাচ্ছে। এইটা বোঝাতে চাইছে কি ডক্টর আশফাকুল্লাহ নাইয়া অন্য গ্রহ থেকে এসছে নাকি? এই রাজ্যের একজন গর্বিত এই রাজ্যের একজন ব্যক্তি, এই দেশের গর্বিত একজন ব্যক্তি, যিনি MBBS পাস করেছেন নিজের দমে, MS পাস করেননি, মানে পরীক্ষা দিয়েছে, পাস হবে কদিন পরে পরীক্ষা দিয়েছেন। MS এবং UPSC প্রিপারেশনের জন্য 2 বছর যিনি পড়াশোনা করেছেন, এই দেশের আইন, ভূগোল, ইতিহাস, আইন, বিদ্যা সবকিছু জানেন। তো তাকে এভাবে ভয় দেখানোর জন্য গ্রামের বাড়িতে সাধারণ যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে গিয়ে ভয় দেখানোর কোনো দরকার নেই। যদি সাহস থাকে, চোখে চোখ রাখার ক্ষমতা থাকে, পুলিশ প্রশাসন সবাইকে বলছি, আরজি করে আমি দাঁড়িয়ে আছি, অন ডিউটিতে দাঁড়িয়ে আছি, আপনারা আসুন, এখানে কথা হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গে।